দর্শক এই মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছে প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মাঝরাতের আয়োজনের মধ্য দিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা খবর ঘটনাগুলো বিশ্লেষণ করেন, তাদের মতামত জানান। আজ আমাদের সঙ্গে তিনজন গুরুত্বপূর্ণ অতিথি আছে দর্শক। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন সৌরভ হাসান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক, একই সঙ্গে তিনি কবি। আছেন ফরিদা ইয়াসমিন, সভাপতি জাতীয় প্রেস ক্লাব। আমাদের সঙ্গে আরও আছেন মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক ও সিইও ডিবিসি নিউজ, 24 ঘন্টা নিউজ চ্যানেলে তিনি কাজ করছেন। অনেক আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এই নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আমরা আলোচনায় যেতে চাই, তার আগে কয়েকটা শিরোনাম দর্শকদের জানিয়ে আসতে চাই যে বিষয়গুলো নিয়ে মূলত আমরা এই আয়োজনে আলোচনা করতে চাই। করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু 112 জন মারা গেছে গত 24 ঘন্টায়। পরীক্ষা কমেছে অর্ধেকে। ডিএনসিসির হাসপাতালে রোগী ভর্তি শুরু, ঢাকার বাইরে আইসিইউ এর জন্য হাহাকার। অনেক বেশি চাপ আসলে হাসপাতালের উপর, যেহেতু রোগী বাড়ছে। কঠোর লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ। ঈদের আগে শিথিলের পরিকল্পনা সরকারের। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট আরও 7 দিন বন্ধ থাকবে, চলবে বিশেষ বিমান। কৃষকের অর্থকষ্ট কাম্য নয়, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের নির্দেশনা প্রধানমন্ত্রীর। কৃষি যান্ত্রিকীকরণের উপর বিশেষ গুরুত্ব। মূলত করোনা প্রসঙ্গেই আমরা থাকতে চাই। সৌরভ হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সৌরভ হাসান, দেশে তো আসলে একরকম বিধিনিষেধের মধ্য দিয়ে চলছে, লকডাউন বলা হচ্ছে। মানে আপনার চোখে আসলে কতটা বিধিনিষেধ কার্যকর হচ্ছে? আমরা যেমনটা দেখতে পাচ্ছি আসলে গণমাধ্যমে কিংবা বাইরে গেলে যেটি মনে হয়, আপনার মানে বড় বড় রাস্তায় কিছুটা যানবাহন, মানে সব ধরনের যানবাহন তো আসলে বন্ধ থাকার কথা, কিন্তু আমরা দেখছি যে ব্যক্তিগত যানবাহনের চাপ ষষ্ঠ দিনে বেশ বেশি ছিল। একই সঙ্গে অলিগলির রাস্তায় তো আসলে মানুষের একরকম অবাধ চলাচল। কতটা কার্যকর করা যাচ্ছে লকডাউন, সৌরভ হাসান? কার্যকর করা তো শুধু সরকারের উপর কিন্তু নির্ভর করে না, মানে অংশীজন যারা, জনসাধারণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সবাইকে সম্মিলিতভাবে এটি করা। সরকারের যেটা প্রস্তুতি নেওয়ার কথা ছিল লকডাউনের আগে, সেখানে বেশ ঘাটতি ছিল এই কারণে যে প্রথম 7 দিন লকডাউন করা হলো, পরে বললো যে এটা বিধিনিষেধ, এবং সেখানে এক ধরনের ঢিলে ঢালা। প্রথম বলা হলো গণপরিবহন চলবে না, গণপরিবহন চললো, পরে বললো যে দোকানপাট খোলা হবে না, দোকানপাটও খোলা হলো। যার ফলে ওই 7 দিন কিন্তু একটা বড় অপচয় হলো। 7 দিন এবং ওর সঙ্গে আরো 2 দিন, এই 9 দিন অপচয় হলো। 9 দিনের যে ধাক্কা, আমার মনে হচ্ছে এখন যে বর্ধিত মৃত্যুর হার বা সংক্রমণ অবশ্য এখন কম, এই কারণে যে পরীক্ষা কম হচ্ছে, এই যে মৃত্যুর হার যে এখন বাড়ছে, এটা কিন্তু এই পরবর্তী দ্বিতীয় ধাপের লকডাউনের আগের যে সংক্রমণ, তারই প্রতিক্রিয়া, তারই অভিজ্ঞতা। আমার মনে হচ্ছে যে এখন যেভাবে লকডাউন চলছে, এটি যদি ধারাবাহিকতা রক্ষা করা যায়, কড়াকড়ি করা যায়, তাহলে সুফলটা পেতে হয়তো আমাদের আরো 1-2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। সৌরভ হাসান, আপনি প্রস্তুতির কথা বলছিলেন, প্রস্তুতিতে কি ধরনের প্রস্তুতি দরকার ছিল বলে মনে করেন? না, প্রস্তুতি একটা হচ্ছে যে এই যে লকডাউন দিলে গরিব মানুষগুলো কি হবে, তারা কোথায় যাবে? এই যে ধরেন আমরা দেখলাম যে হাজার হাজার মানুষ ঢাকা শহর ছেড়ে যাচ্ছে, অন্যান্য শহর থেকে গ্রামে যাচ্ছে। আর তাদেরকে যদি 1 কোটি 1.5 কোটি মানুষ হল, তাদেরকে 1 সপ্তাহ খাইয়ে বাঁচানোর মতো সামর্থ্য কি সরকারের ছিল না? এটি একটি পরিকল্পনার বা প্রস্তুতির অভাব। আর দ্বিতীয় হচ্ছে যে কোনটি বিশেষজ্ঞরা এক ধরনের পরামর্শ দিয়েছেন, এক ধরনের কথা বলছেন, সরকারের নীতি নির্ধারকরা অন্য ধরনের কথা বলছেন। এখানে একটা সমন্বয়ের অভাব আছে। এবং প্রথম যে লকডাউনটা দেয়া হলো, সৌরভ হাসান, আমি নিশ্চয়ই পরে আপনাকে ক্লিয়ার শুনতে পাবো। আপনাকে এখন আসলে শুনতে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না, ফ্রিজ হয়ে গেছে ভিডিওটি। অনেক ধন্যবাদ, নিশ্চয়ই পরে আপনাকে পাবো। ফরিদা ইয়াসমিন আসতে চাই আপনার কাছে। ফরিদা ইয়াসমিন, সৌরভ হাসান বলছিলেন একরকম যে প্রস্তুতিতে ঘাটতি ছিল, তারপরে তিনি মনে করেন যে এখন যেভাবে চলছে তাতে করে এটার ফলাফল পেতে তো সময় লাগবে। একদিকে তো গত 4 দিন ধরে 100-র উপরে আসলে মৃত্যু হচ্ছে, আবার পরীক্ষা যেটি হচ্ছে যে অর্ধেকে নেমে এসেছে। নিজেই একটি রিপোর্ট করেছি, সেখানে 12 তারিখে আপনার প্রায় 35,000 আসলে আপনার টেস্ট করা গিয়েছিল সারা দেশে, করোনা টেস্ট। সেটি 17 এপ্রিলে নেমে এসেছে প্রায় 18,000 এরকম। পরীক্ষাও মানে রোগী শনাক্ত করা যাচ্ছে না এখন। সব মিলিয়ে আসলে এখনকার বাস্তবতাকে আপনি আসলে মানে আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই, কতটা ভয়াবহ অবস্থার মধ্যে আসলে আমরা আছি, পরিস্থিতি আসলে বোঝা যাচ্ছে কিনা?
আপনাকে অনেক ধন্যবাদ। পরিস্থিতি আসলে বোঝাটা খুব কঠিন, কারণ প্রত্যেকদিন যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, মানে প্রথম 101, 102, আজকে গত যে দিনটি আমরা পার করলাম, হঠাৎ করে মানে 10 জন বেড়ে 112। জি এটি খুবই উদ্বেগজনক। আর এর সঙ্গে আবার দেখা যাচ্ছে যে শনাক্তের হার কমছে। তো, এটা কিন্তু যে আমাদের খুব হওয়ার কোনো কারণ নাই যে শনাক্তের হার কমা মানে হয়তো আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে এরকম ভাবার কারণ নাই, কারণ লকডাউনের কারণে অনেকে হয়তো ঘর থেকে বের হচ্ছেন না বা ঠিক পরীক্ষা করতে যাচ্ছেন না। আবার পরীক্ষা নিয়ে এখন নানান ধরনের ঝক্কি ঝামেলাও তৈরি হয়েছে। ঠিক আগের মতো অবস্থায় নাই এখন, কিন্তু ঠিক যে পরীক্ষা করতে গেলে নানান কিউতে পড়তে হচ্ছে কিংবা রিপোর্ট পেতে দেরি হচ্ছে, এই ধরনের কথাগুলো শুনতে পাচ্ছি। তো পরিস্থিতি আসলে সামনের দিকে কি এটা অনুমান করা আমাদের জন্য কঠিন। আর এই যে লকডাউন, সৌরভ ভাই এর আগে বললেন যে লকডাউনের যে সমন্বয়হীনতা, আজকে এইটা সিদ্ধান্ত আবার আরেক রকমের সিদ্ধান্ত আসছে, এটা আমরা দেখছি। আবার রাস্তাঘাটে আমরা দেখছি যে এই লকডাউন বাস্তবায়ন করতে গিয়ে নানান অপ্রীতিকর ঘটনা ঘটছে, যেগুলো আসলে কাম্য নয়। এখন সবারই আসলে একটু চিন্তা করা দরকার যে এটা লকডাউনটা আসলে কি জন্য। আমার ব্যক্তিগত স্বার্থের জন্য না, আমার স্বার্থ, আমার পরিবারের স্বার্থ, আমার সমাজের স্বার্থ, আমার দেশের জন্য। তো অতএব আমরা প্রত্যেকেই যেন এই সরকার এই লকডাউনটা দিয়েছে কিন্তু দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, এটা যেন আমরা বাস্তবায়নের সহযোগিতা করি। এই চেষ্টাটা থাকতে হবে প্রত্যেক মানুষের মধ্যে। মানুষের মধ্যে এই সচেতনতাটা থাকতে হবে। এবং যে আমি আরেকটা কথা এখানে জোর দিয়ে বলতে চাই যে লকডাউন আমাদের দেশে বাস্তবায়ন করা খুবই কঠিন। আমরা তো বারবার দেখতেছি যে লকডাউন যখন কঠোরভাবে প্রথম বলা হয়, তারপরে দেখা গেল যে সেটা শিথিল করতে করতে একেবারে নরমাল পর্যায়ে চলে যায়, কিন্তু নামে মাত্র থাকে লকডাউন। আজকের রাস্তাঘাট দেখলেও বোঝা যায় যে সমানে রিক্সা, গাড়ি, মানুষজন সব চলাচল করছে, কিন্তু কোথাও কোথাও খুব বেশি কড়াকড়ি আরোপ করা হচ্ছে, যেটা হয়তো অতটা প্রয়োজন নাই। আমরা একটা ঘটনার কথা বলতেই পারি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঘটনা ভাইরাল হয়েছে। একজন ডাক্তারকে ম্যাজিস্ট্রেট এবং কর্তব্যরত পুলিশ তাকে আটকে নানা প্রশ্ন করেছেন। এই নিয়ে উত্তপ্ত বাকবিতণ্ডা বা অনেক রকমের যে অপ্রীতিকর কথাবার্তা হয়েছে, এগুলো আসলে কাম্য নয়। আমি বলবো যে প্রত্যেকেরই সহনশীল আচরণ করা উচিত, কারণ যারা তখন দায়িত্বে ছিলেন নিশ্চয়ই দেখেছেন যে এটা একটি মানে একটি মানে মেডিকেল ইউনিভার্সিটির স্টিকার লাগানো ছিল গাড়িতে, এবং ডাক্তার যখন তার নিজের পরিচয় দিয়েছেন, ডাক্তার আমরা বলি যে ফ্রন্টলাইন যোদ্ধা, তো তখন তাদের এতটা বাড়াবাড়ি করা উচিত হয়নি আমি বলবো, কারণ তিনি গাড়িতেই ছিলেন, একাই ছিলেন। আবার রাস্তায় কিন্তু প্রচুর মানুষ হাঁটছে যাদের মাস্ক নাই, যারা কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না, জটলা করছেন। আমি বলবো যে লকডাউনের চেয়ে বেশি প্রয়োজন এই স্বাস্থ্যবিধি মানানোটা, কঠোর বিধি নিষেধ আরোপ করা এবং সেটাকে বাস্তবায়ন করা। দরকার হলে যত কঠোর হওয়া যায়, যে মাস্ক করুন এবং দূরত্ব বজায় রাখুন। এখন মানুষের জীবিকার প্রয়োজনে মানুষ বের হবে। আমাদের এই গরিব দেশে আমরা কিন্তু খুব বেশি আটকে রাখতে পারছি না। রিক্সাওয়ালারা কিন্তু বের কি করবো, কি খাবো, পেটের দায়ে আমাকে বের হতে হচ্ছে। তাহলে আমরা যেন ওই রিক্সাওয়ালা বের হচ্ছে কিন্তু তার মাস্কটা দেখা গেল গলায় ঝুলানো থাকে, তো কেন? তাহলে ওই মাস্কটা পরা থাকুক, এবং যারাই খুব প্রয়োজনে বের হচ্ছে তাদেরকে অবশ্যই মাস্ক থাকতে হবে। এই কঠোর মানে নিয়মটা যেন বাস্তবায়ন হয়, এই বিষয়ে আমি বলবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা কাজ করছেন, যারা মাঠে কাজ করছেন, তারা কিন্তু এই বিষয়টা খুব একটা খেয়াল করছেন না। শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি থামিয়ে আরো জটলা তৈরি করছেন। কেন যাচ্ছে? একজন যদি গাড়িতে থাকে, আমার মনে হয় না যে খুব বেশি তাকে হেনস্থা করার কোনো প্রয়োজন আছে। কিন্তু রাস্তায় যখন যারা মানে দলে দলে হাঁটছেন, তাদের কেন মাস্ক নাই? আমি বারবার বলবো যে মাস্ক পরার বিষয়টা যেন কঠোরভাবে মানাতে হবে। জি, অনেক ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম। আপনাকে ছোট্ট আসতে চাই মঞ্জুরুল ইসলাম, যেসব বিধিনিষেধ আসলে আছে এখন, সেটি হচ্ছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা, কিন্তু অনেক বেসরকারি অফিস সেটি মানছেন, অনেক বেসরকারি অফিস খোলা আছে। আপনি জানেন গণপরিবহন বন্ধ থাকার কথা বলা হলেও আপনার রিক্সা, ভ্যান, সিএনজি ভাড়া চালিত অটোরিক্সা, কাভার্ড ভ্যানে যাত্রী পরিবহন অব্যাহত আছে।
আপনার কারখানাগুলো, শিল্প কলকারখানা যেটি নিজস্ব ব্যবস্থাপনায় শ্রমিকদের পরিবহন করার নির্দেশনা থাকলেও সেটি আসলে মানা হচ্ছে না, যে যার মতো করে যাচ্ছে সেটি। এরকম লকডাউনে আসলে প্রত্যাশিত ছিল কিনা আপনার? ধন্যবাদ আপনাকে। লকডাউনে এরকমটা প্রত্যাশিত না, কিন্তু আমি আমার যেখানে আমি কাজ করি ডিবিসি নিউজে এডিটোরিয়াল পলিসিতে আমি লকডাউন শব্দটা ব্যবহার করি না। আমি আমার সহকর্মীদের বলেছি যে সরকারের প্রজ্ঞাপনে যেই শব্দটি আছে কঠোর নিষেধাজ্ঞা, চলাফেরার নিষেধাজ্ঞা, আমরা নিষেধাজ্ঞা ব্যবহার করব। তার কারণ আমরা কিন্তু এখন গ্লোবাল ভিলেজের বাসিন্দা। তার মানে পৃথিবীর অন্যান্য দেশের লকডাউনের চিত্রগুলো আমাদের সামনে আসে, আমরা জানি সেখানে কি হচ্ছে এবং আমরা কি করছি। সে জায়গায় পৃথিবীর কোথাও লকডাউন চলে, গার্মেন্টস ফ্যাক্টরি খোলা, পৃথিবীর কোথাও লকডাউন চলে, পরিবহন ব্যবস্থাপনা নগরে খোলা থাকে, পৃথিবীর কোথাও লকডাউন চলে, দোকানপাট খোলা একটা সময় পর্যন্ত, যে সকাল থেকে 5টা পর্যন্ত খোলা থাকবে, মানে যেন করোনা পার্ট টাইম ভিজিট করতে আসে। বিষয়টা এরকম দৃষ্টান্ত আমার জানা নেই, ফলে সেই কারণে আমি লকডাউন বলতে রাজি না। এবং সরকার সেই জায়গায় বরং সৎ আছেন, তারাও কিন্তু লকডাউন বলছেন না আনুষ্ঠানিকভাবে, তারা বলছেন কঠোর নিষেধাজ্ঞা। যদিও সরকার একজন প্রভাবশালী মন্ত্রী তিনি নিজে বলছেন লকডাউন লকডাউন, সেতু মন্ত্রীর কথা বলছি। এছাড়া তাহলে আসলে ভুলটা কোথায় হচ্ছে? লকডাউন যে ব্যবহৃত হচ্ছে এটি এই জায়গায় ভুলটা কোথায়? মানে গণমাধ্যমের ভুল হচ্ছে নাকি সরকার? না, আমি মনে করি যেটা যে আমরা তো এক্সপেক্ট করছিলাম লকডাউন, কারণ পৃথিবীর সমস্ত দেশের, অন্যান্য দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছিলেন যে যদি 14 দিন বা 21 দিনের একটানা লকডাউন হয়, লকডাউন বলতে যেটা একেবারে সকল কিছু বন্ধ থাকবে কেবলমাত্র জরুরি পরিষেবাগুলো ছাড়া, সেটা যদি হতো তাহলে আমরা ফলাফলটা দ্রুত পেতাম। যেটা আমাদের সহকর্মী সতীর্থ সোহরাব হাসান ভাই বললেন যে আমরা প্রথম 5 এপ্রিলের যে জিনিসটা দিলাম সেটা তো এক ধরনের লকডাউন ও নিষেধাজ্ঞার নামে তামাশা হয়েছে। এইটা আমি মনে করি এক ধরনের গরিব মানুষের উপরে অত্যাচার হয়েছে। তার মানে আপনি ওই যে প্রথম এক সপ্তাহ যেটা দিলেন সেটাতে প্রথমে 7 দিন, পরে দিল 2 দিন, এই যে 9 দিন বা 10 দিনের মধ্যে দেখা গেল কি আপনার সরকারি অফিস অর্ধেকটা খুলবে, বেসরকারি অফিস অর্ধেকটা খুলবে। প্রথমে বললো পরিবহন চলবে না, পরদিন বললো পরিবহন চলবে, তারপর দিন বললো দোকান খুলবে। তার মানে হচ্ছে কিছু লোকে কাজ করতে পারলো, কিছু লোকে পারলো না। তার মানে হচ্ছে যে আমি বার্তাটা ভুল দিচ্ছি। আমি গণযোগাযোগের একজন শিক্ষার্থী হিসেবে বলবো যে আপনি যে বার্তাটা দিতে চাচ্ছেন, ইউ সে হোয়াট ইউ মিন, ইউ মিন হোয়াট ইউ সে। যদি আপনি বলেন একটা মিন করেন আরেকটা, তাহলে কিন্তু জনগণের কাছে সঠিক বার্তা যাবে না। আমি এখানে সমন্বয়হীনতার চেয়ে সঠিক কথা আমি যেটা বলবো যে মনীষীদের কথা আছে, ইফ ইউ ফেল টু প্ল্যান ইউ প্ল্যান টু ফেল। আমার সরকারের আন্তরিকতার ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই। মাননীয় প্রধানমন্ত্রী থেকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন, সম্মুখ যোদ্ধারা পরিশ্রম করছেন, কিন্তু যারা নীতি নির্ধারক, এই যে প্রথমে 5 তারিখের আপনি আধা নিষেধাজ্ঞা দিলেন কেন? এটা তো কোনো ফল পাওয়া গেল না, বরং অর্থনীতির ক্ষতি হলো, রুটি রুজির ক্ষতি হলো। আপনি যেটা নাকি পরে বললেন কঠোর নিষেধাজ্ঞার নামে, সেটা তো আপনি গার্মেন্টস খোলা রাখলেন। সেটা তো আপনি যেটা বললেন, প্রশ্ন করলেন যেটা, যে বলা হয়েছে সকল সরকারি অফিস বন্ধ থাকবে, বেসরকারি অফিস বন্ধ থাকবে, কিন্তু দেখা গেল ওই যে আগের বার আমরা অভ্যাস হয়ে গেছি যে অর্ধেকটা খোলা অর্ধেকটা বন্ধ, তার মানে আমার সুবিধা অনুযায়ী আমি খোলা রাখবো, আমার সুবিধা অনুযায়ী আমি বন্ধ রাখবো। সেখানে সরকার কি বললো, ওই যে বার্তাটার মধ্যে একটা ভুল অথবা মিক্স মেসেজ আমরা যেটা বলি, মিশ্র বার্তা দেওয়া হয়েছে, তার মানে বার্তাটা সঠিক হয় না। আমি 4টা জিনিস সরাসরি বলতে চাই। এই যে আজকের আমাদের বাস্তবতা কেন হলো, প্রথমে পূর্ব প্রস্তুতির সংকট ছিল। আমরা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কিন্তু বুঝতে পারছি পৃথিবীব্যাপী তথ্য আসছে যে করোনার সংক্রমণ আবার ফিরে আসছে ঢেউ। আমরা তখন দেখলাম কি কক্সবাজার, আপনার মনে আছে যে আমাদের 2.5 লক্ষ লোকের ওখানে বাসস্থানের ব্যবস্থা, 4 লক্ষ লোক কক্সবাজার গেল ভিজিট করতে, 1.5 লক্ষ লোক সি বিচে আর গাড়িতে ঘুমালো। আমাদের সরকার তখন কি করছিলেন? আমাদের পর্যটন কেন্দ্রগুলো, আমাদের অডিটোরিয়াম গুলো, বিয়ের হল রুম গুলো খুলে দেওয়া হলো, মাঠগুলোতে খেলা চললো। তার মানে কি আমরা ধরে নিয়েছিলাম যে পৃথিবী থেকে করোনা চলে গেছে? সেই জায়গায় আমাদের শিথিলতা ছিল। এরপরে আমি যখন নিষেধাজ্ঞা দেব, যেটা সোহরাব ভাই এবং আপা বললেন, নিষেধাজ্ঞার আগে আমাদের মনে রাখা দরকার একদম যারা দিন আনে দিন খায় তাদের খাবারের ব্যবস্থা কি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতায় কিন্তু বলেছেন যে তিনি প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, অনেক বেশ অর্ধ কোটি মানুষের কাছে খাবারের ব্যবস্থা হবে। সেই প্রস্তুতিটা, সেই ঘোষণা তো লকডাউন ঘোষণার আগেই আসা উচিত ছিল। সব কথা কি মাননীয় প্রধানমন্ত্রী বলবেন? আমাদের এতগুলো মন্ত্রণালয় কি করেন? তারপর দেখেন
তার মানে পূর্ব প্রস্তুতি ভুল ছিল, আমাদের মেসেজ দেওয়া হয়েছে যেন সব ঠিকঠাক। তারপরে নিষেধাজ্ঞা ঘোষণার আগে কোনো প্রস্তুতি হয় নাই। আপনি নিষেধাজ্ঞা যখন করলেন 24 ঘন্টার মাথায় 2 বার বদল করলেন। প্রথম দাবি হলো যে আমরা আধা সরকারি অফিস খোলা থাকবে, আসবে কি করে? তার মানে এটা যেন হঠাৎ করে আবিষ্কার হলো, আপনাদের মাথায় এটা আসে নাই যে এই লোকগুলো আসবে কি করে? কেন পরদিন সকালে সিটিতে নগর পরিবহন খোলা হলো? যখন নগর পরিবহন খোলা হলো, তারপরে দোকানদাররা দাবি করলেন আমাদের দোকান খুলতে হবে, দিলেন দোকান খুলে। তারপর দাবি হলো গার্মেন্টস খুলতে হবে, দিলেন খুলে। অর্থাৎ একের পর এক আপনি নিজে যখন নিজের নিষেধাজ্ঞা লঙ্ঘন করছেন, জনগণ তখন মনে করছে আমিও লঙ্ঘন করবো। জি, তার মানে মঞ্জুরুল ইসলাম, এখন যে বিধিনিষেধ চলছে, কঠোর নিষেধাজ্ঞা, আমি বলছি কঠোর নিষেধাজ্ঞা এখন যেটা চলছে, এখন মেসেজ কি জনগণের কাছে ক্লিয়ার কিনা? এখনো ক্লিয়ার না আমি মনে করি। তবে শেষে অন্তত এইটুকু হয়েছে, আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবারই বলছিলেন কঠোর লকডাউন বা কঠোর নিষেধাজ্ঞা কমপক্ষে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ দিতে হবে। তো সেটাই যদি হয়, এইখানে আমি গত কয়েকদিন ধরে আমরা নিজেরা যখন আলোচনা করি, দেখেন অনন্তকাল লকডাউন দিবেন, আমরা যারা শ্রমজীবী মানুষ, আমরা যারা কর্মজীবী মানুষ, আমরা যারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য পরিচালনা করি অথবা গণমাধ্যমের কথাই বলি, আমি যদি জানি যে ঈদের আগ পর্যন্ত 1.5 মাস ব্যাপী লকডাউন চলবে, আমি তো ভাই মানে দুশ্চিন্তাগ্রস্ত হব। আমাকে জনগণকে বলতে হবে যে আগামী 20 দিন বা 21 দিন কঠোর লকডাউন চলবে। তারপরে সামনে ঈদ আসছে আগামী 14-15 তারিখে। ঈদের আগে অন্তত আপনি 10 দিন 15 দিনের একটা সময় পাবেন যখন রোজগার করতে পারবেন। আমি সরাসরি আমাদের কথা বলি, গণমাধ্যমে আমাদের একমাত্র রোজগার বিজ্ঞাপনের টাকা, সেই টাকা আমি সংগ্রহ করতে পারবো। করলে পরে আমি আমার স্টাফদের বেতন, সহকর্মীদের বেতন দিতে পারবো। সংবাদপত্রের একই অবস্থা, ব্যক্তিগত মালিকানাধীন অফিসগুলোর একই অবস্থা। যদি আপনি সুনির্দিষ্ট কঠোর নিষেধাজ্ঞা 5 তারিখ থেকে কঠিন ভাবে 14 দিন করতে পারতেন, তাহলে আমার ধারণা সেই ফলের প্রেক্ষিতে আপনি কিন্তু আজকে থেকে আবার ওপেন করে দিতে পারতেন। মাননীয় সেতুমন্ত্রী আজকে বলেছেন ঈদের আগে কিন্তু লকডাউন শিথিল করা হবে। এই জায়গায় আমি বলবো কোনো হাইড এন্ড সিক খেলবেন না। জনগণের কাছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরিকল্পনা, অভিমত নিয়ে যে পরিকল্পনা দিবেন, আপনি যেটা বলবেন সেটা মিন করবেন, না হলে কিন্তু এই লকডাউনের ফল আমাদের আসবে না। ফলে শেষ কথা আমি এটুকুই বলবো যে আমাদের এই লকডাউনে, যেটা আমার 2 সহকর্মী বললেন, লকডাউনের সাথে কেবল সরকারি ঘোষণা দেওয়া হবে না। আমরা জনগণ যতক্ষণ না সম্পৃক্ত হব ততক্ষণের ফলাফল পাওয়া যাবে না। কিন্তু জনগণকে আবারও আমি বলছি, বার্তাটা দিতে হবে যে আপনি কি মিন করতে চান, এর বিনিময়ে আমি কি ভালো ফল পাবো। সরকার কি ফল পাবে, স্বাস্থ্য মন্ত্রণালয় কি ক্রেডিট রিপোর্ট পাবে সেটা না, আমি আমার জীবন কিভাবে রক্ষা করতে পারবো, এইটা যদি আমরা বোঝাতে পারি, যেটা আমি মনে করি অনেক ক্ষেত্রে আমরা বোঝাতে সক্ষম হয়েছে, আবার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি, তাহলেই কেবল এই লকডাউনের সফলতা পাওয়া যাবে। জি, অনেক ধন্যবাদ। সৌরভ হাসান, আবারও আপনার কাছে আসতে চাই। সৌরভ হাসান, মানে এখন যেভাবে চলছে আসলে এটাতে আসলে কতটা কাজে আসবে মনে হয়? ধরেন সরকার তো আসলে পারছে না, কিংবা মানুষও মানছে না, যেটি বলি না কেন, প্রত্যেকটা যে বিধিনিষেধ দেওয়া হয়েছে সে প্রত্যেকটাই আসলে মানে একমাত্র সরকারি অফিস ছাড়া আর বাদবাকি মোটামুটি লঙ্ঘন হচ্ছে, কোনোটা বড়োভাবেই লঙ্ঘন হচ্ছে। তো সেই জায়গাটাই কতটা কাজে আসবে মনে করেন, এরকমই কি আমরা আসলে চেয়েছিলাম কিনা? আর সামনের যে 7 দিন কথা বলা হচ্ছে, মানে একটু আগে থেকে, মানে একটু লম্বা সময়ের পরিকল্পনাটা একটু আগে থেকে মানুষের কাছে বার্তাটা যাওয়া দরকার ছিল বলে মনে হয় কিনা? সবকিছু মিলিয়ে যদি একটু বলেন সৌরভ হাসান। শুধু লকডাউন কতদিন হলো বা এটি শিথিল হলো না কড়াকড়ি হলো, তার চেয়েও বেশি সার্বিক যে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য সুরক্ষা, আর সেখানে তো মানে কোনো আশার আলো দেখি না। কারণ আপনি আজকে পর্যন্ত রোগী হাসপাতালে যে ভর্তি হতে পারছে না, ফিরে আসছে, আইসিইউ নেই, বেড নেই। এই যে মানুষের কি বলে, মানুষের কষ্ট, মানুষের যন্ত্রণা, এবং হাসপাতালে যে মানুষ রোগী চিকিৎসা না পেয়ে মারাও যাচ্ছে। কথা হচ্ছে যে প্রথমত হচ্ছে সংক্রমণ ঠেকানো, যেটা অনেক আগে করা উচিত ছিল। মঞ্জুরুল ইসলাম যথার্থই বলেছেন যে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতেই সজাগ হওয়া উচিত ছিল। জানুয়ারি ফেব্রুয়ারির পর এটা আসতে পারে, সেটি সরকারি নীতি নির্ধারকরাও কিন্তু বিভিন্ন সময় বলেছে যে দ্বিতীয় ঢেউ আসছে, কিন্তু তারা কোনো প্রস্তুতি নেননি, তবে কোনো পদক্ষেপ নেননি। দ্বিতীয় হচ্ছে যে এটি কাজটা কে করবে? শুধু প্রশাসন যন্ত্র, সরকারি যে কাঠামো আছে তারা পারবে না। জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনগণকে সম্পৃক্ত করলে জনগণের প্রতিনিধিত্ব করে কে? রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে 3টি দল
বা তিনটি পক্ষ সবচেয়ে মনে হচ্ছে করোনা মুক্ত, ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপি এবং হেফাজত। তাদের করোনা নিয়ে কোনো কথা নেই। আমি প্রশাসনের কথা বলছি না, মন্ত্রীদের কথা বলছি না, দলের নেতাদের কথা বলছি। করোনা মুক্ত, তারা করোনা মুক্ত, কারণ তারা করোনা নিয়ে কোনো নাই। তারা আছে কোম্পানিগঞ্জ নিয়ে, অথবা 7 বছর আগে ইলিয়াস আলী গুম হয়েছে, তার সঙ্গে বিএনপি কোন নেতার ঝগড়া হয়েছিল সেসব নিয়ে বিতর্ক। আজকে এক কথা বলেন, কালকে সেটা প্রত্যাহার করেন, গণমাধ্যমের উপর চাপিয়ে দেন এবং কোম্পানিগঞ্জে গোলাগুলি খায়। এই হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর চরিত্র এবং নেতাদের বৈশিষ্ট্য, এবং তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। জনগণের প্রতি যদি দায়বদ্ধতা না থাকে, আপনারা দেখেন যে এরশাদ আমলেও যে বন্যার সময় তখন তো সামরিক শাসন, বিরোধী দল ছাত্র সংগঠনগুলো কিভাবে তারা এগিয়ে আসছে, পরবর্তীকালেও দেখছে, এর আগেও। কিন্তু এখন এই রাজনৈতিক, এটি ঠিক যে করোনা সংক্রমণ যেহেতু, কিন্তু মানুষকে সাহায্য করতে তো কোনো আপত্তি নেই। আপনি হাসপাতালে চিকিৎসা করতে পারবেন না, রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে যেতে পারবেন না, গেলেন না, বা গোরস্থানে তারা দাফন করতে পারবেন না, কিন্তু যে কাজটি তারা করতে পারবে, তার পাড়ায়, তার এলাকায় যে মানুষটি না খেয়ে আছে, যে মানুষটি কাজ হারিয়েছে, যে গৃহকর্মী ঘর ছাড়তে বাধ্য হয়েছে, যাকে ঘর থেকে বের করে দিয়েছে, তার বাড়িওয়ালা, তাদের সম্পর্কে কোনো দায়িত্ববোধ থাকবে না রাজনৈতিক দলের বা নেতা কর্মীদের। এটি একটি অনুপস্থিতি। আমি একটু ইন্টার করতে, সেটি হচ্ছে যে রাজনৈতিক দল তো অবশ্যই আমরা প্রত্যাশা করি রাজনৈতিক দল অবশ্যই মানে তার দায়িত্ব পালন করবে, করা উচিত, শুধুমাত্র ভোটের সময় গেলেই তো হয় না। কিন্তু যারা এখন জনপ্রতিনিধি আছেন, আমি এই বারবারই একটু কথা বলার চেষ্টা করি, কারণ জনপ্রতিনিধি তো বাংলাদেশ অভাব নেই। আপনি একেবারে ইউনিয়ন থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত প্রত্যেক জায়গায় তো জনপ্রতিনিধি, অনেক জনপ্রতিনিধি, ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, এদের কোনো রোল আপনি দেখছেন? মানে এদের কি কোনো দায়িত্ব নেই বলে মনে হয়? না কেন? তার মানে যে সরকার প্রতিনিধিত্ব করছে জনগণকে, সেই সরকার হয় তাদের ভূমিকা চাচ্ছে না, অথবা তারা ভূমিকা রাখতে পারছে না। তাহলে এই সরকারকে আমরা কিভাবে জনপ্রতিনিধিত্বশীল বলবো? কারণ তারা যাদের নির্বাচন করছে বা যারা নির্বাচিত, তারা কোনো জনগণের প্রতি কোনো দায়িত্ব পালন করে না। এমনকি গত বছর তো হয়েছে, প্রধানমন্ত্রী বা সরকার প্রধান নির্ভর করছে কিন্তু শেষ পর্যন্ত আমলাদের উপর, শেষ পর্যন্ত ডিসিদের উপর, সচিবদের উপর। মানে জনপ্রতিনিধিরা এমন অবস্থা, নিজেদের ভূমিকা এমন জায়গায় নিয়ে গেছে যে সরকার প্রধানও তাদের উপর আস্থা রাখতে পারছে না। তো সুতরাং এখানে আজকে বিএনপির মহাসচিব একটা কথা বলছেন, যেটি তার দলের জন্য সত্য এবং ক্ষমতাসীন দলের জন্য তো সত্যই, যে এই দল এখন কোন রাজনৈতিক দল এখন দলীয় ভাবে চলছে না, এটা প্রশাসন চালাচ্ছে। তাহলে এই প্রশাসনিক ভাবে এটি সামরিক শাসনের সময় সম্ভব, কিন্তু আমি মনে করি না যে একটি নির্বাচিত সরকার, একটি গণপ্রতিনিধিত্বশীল সরকার জনগণকে বাদ দিয়ে, নির্বাচিত প্রতিনিধিদের বাদ দিয়ে কোন জাতীয় দুর্যোগ, এই ধরনের ভয়াবহ সংকট, যে সংকট সম্পর্কে আমরা পূর্ব থেকে কেউ অভিজ্ঞ নয়, মানে বিশেষজ্ঞরা অভিজ্ঞ নয়, চিকিৎসকরা অভিজ্ঞ নয়, স্বাস্থ্যকর্মীরা নয়, গণমাধ্যম নয়, তারপরও তারা ঝুঁকি নিয়ে কাজ করছেন। কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা নীরব, বোবা ও বধিরের ভূমিকা। জি, সৌরভ হাসান, আসবো আপনার কাছে আবারও। ফরিদ ইয়াসমিন, এই জায়গায় একটু আসতে চাই। ফরিদ ইয়াসমিন, প্রথম দিকে যখন আসলে এই টানা 60 দিন, 66 দিন, যতটুকু মনে পড়ে 66 দিন এক টানা যে সাধারণ ছুটি ছিল, সেই সময় আমরা দেখেছিলাম যে সমন্বয়হীনতার নিয়ে সমালোচনা হয়েছে, প্রশাসন, জনপ্রতিনিধি যে যেখানে আছেন। এবার সেই সমন্বয়টা আসলে কতটা দেখছেন? মানে শুধু কি সরকার একা লড়ছে বলে মনে হয়, এবং সেটি কেন্দ্র থেকে মনে হয় কিনা? মানে একেবারেই মানে এই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যে সমন্বয় দরকার রাজনীতিবিদদের মধ্যে, একই সঙ্গে প্রশাসন, সেই সমন্বয়টা কতটা চোখে পড়ছে, কতটা জরুরি এই যুদ্ধ মোকাবেলার জন্য? ফরিদ ইয়াসমিন, দেখেন, এরকম একটি সংকট, এক প্রকার যুদ্ধ, এই যুদ্ধ মোকাবেলার জন্য সবচেয়ে বড় দরকার যেটা ছিল যে জনগণকে সঙ্গে নিয়ে, জনগণ সঙ্গে থাকলে জনপ্রতিনিধি সঙ্গে থাকবে, এবং সবাইকে নিয়ে, এবং সকল রাজনৈতিক দল, আমি বলবো সকল দলমত, সবাই দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে এই যুদ্ধ মোকাবেলা করা দরকার ছিল। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, পুরাই কিন্তু আমলা নির্ভর। এখন যেটা সৌরভ ভাই বললেন
যে জেলা প্রশাসককে দিয়ে কিন্তু ওই জেলার সব কাজ হচ্ছে। ত্রাণ বিতরণ করতে হলে জেলা প্রশাসকই করছেন। এখন জেলা প্রশাসক তো মানে আমরা যেটা বলি যে ওনারা সবকিছু তাদের পক্ষে জানা সম্ভব না। যেটা যারা জনগণের জন্য কাজ করে সারা জীবন বা জনগণের কাছে ভোট নিতে যায় এবং জনগণের দ্বারে কিন্তু তারা ভোটের সময় যায়, কিন্তু বিপদের সময় যদি না যায় তাহলে কিন্তু এটা আর ওই মানে জনগণের সাথে যে একটা দূরত্ব তৈরি হয় জনপ্রতিনিধিদের, এবং এই যখন প্রশাসক সেখানে কাজ করছে জনপ্রতিনিধিরা কিন্তু অনেকটা মনে হয় যে ঘরেই বসে আছে, এই ধরনের একটা দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু এটা দরকার ছিল জনগণকে জনপ্রতিনিধিদের নিয়ে কাজ করা, কারণ একটি এলাকার জনপ্রতিনিধি কিন্তু জানেন তার ওই এলাকার কার কি অবস্থা, কার খাবার দরকার, কার ত্রাণ দরকার, এবং কে কোন মানে আর্থিক অবস্থাও তাদের জানা আছে, প্রত্যেকেই চেনে। ধরেন আপনি ওয়ার্ড কাউন্সিলর যদি বলি তার ওয়ার্ডে কারা কারা কাদের কি প্রয়োজন সে ওই ওয়ার্ড কাউন্সিলর জানে, কিংবা ইউনিয়ন পরিষদের যে ওই ওয়ার্ডের তারা ইউনিয়নের যে চেয়ারম্যান, ইউনিয়নের যে মেম্বার, তারা জানে যে কোন ঘরে খাবার নাই, কাকে খাবারটা দিতে হবে। এবং সেইভাবে যদি এই সমস্ত এই ত্রাণ তৎপরতা কিংবা কোভিডের যে পরীক্ষা কিংবা ভ্যাকসিন এই সবকিছু যদি এইভাবে জনপ্রতিনিধিদের মাধ্যমে এটা হতো তাহলে মনে হয় এতটা বিশৃঙ্খল হতো না, এবং প্রত্যেকটা মানুষ সচেতন হতো, প্রত্যেকটা মানুষের যার প্রয়োজন সে পরীক্ষার জন্য যেত, তার কার পরীক্ষা লাগবে, কার কোন জায়গায় যেতে হবে, কার ঘরে খাবার নাই, এইভাবে কিন্তু একটা সমন্বয় করা খুবই দরকার ছিল। কিন্তু আমরা এখনো দেখছি, এর আগেরবারও দেখেছি, এখনো দেখেছি যে এরকম একটা সমন্বয়হীনতা। আমি এটা বলবো সমন্বয়হীনতা বলবো না, যে আগের বার যেটা দেখেছি যে কিছু মানুষ কিন্তু এগিয়ে এসেছিল ত্রাণ দিয়ে তাকে নানান ভাবে সহযোগিতা করে। এবার কিন্তু আমরা কাউকেই দেখছি না। এবং সরকার যেটা বললেন যে রাজনৈতিক দলগুলো কিন্তু করোনা নিয়ে ঠিকই কোনো কথাই বলছেন না, তারা কিন্তু তাদের রাজনীতি নিয়ে আছেন। আজকে সংসদ সদস্য মারা যাচ্ছেন, কিংবা সাবেক সংসদ সদস্য মারা যাচ্ছেন, কিংবা কোনো আমরা দেখছি যে কোনো স্তরেই বাদ নেই। আপনি অভিনয়ের মানে সাংস্কৃতিক জগৎ বলেন, রাজনীতির জগৎ বলেন, কিংবা আমলাদের কথা বলেন, মানে কে কখন যে চলে যাচ্ছে আমরা কিন্তু কোনো বুঝতে পারছি না, চলে যাচ্ছে এক একজন। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু করোনা আঘাত হানছে, এমন না যে শুধু সাধারণ মানুষকে ধরবে আর রাজনীতিবিদদের কোনো করোনা ছুঁতে পারবে না, সেটা কিন্তু তার না। তাহলে আমরা কেন এই সময় সবাই মিলে কেন এই যুদ্ধ মোকাবেলায় নামছি না? আমরা কেন এখনো আমাদের রাজনীতি, আমাদের নানান বিষয় নিয়ে আমরা তর্ক করছি? এমনকি আপনি দেখেন যে হেফাজত যে কাণ্ডটা করেছে, হেফাজতের এই সময়ে যে তারা হরতালের নামে যে মানে সম্পদের যে ক্ষয়ক্ষতি হলো, যে হরতাল তারা ডাকলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে, তার জের কিন্তু এখনো চলছে। আপনি দেখেন যখনই কোনো মানে হেফাজতের নেতাকে যখন ধরে নিয়ে গেল, গ্রেপ্তার করা হলো, কত মানুষ মানে তার পিছনে ছুটলো। কিংবা আদালতে এগুলো কেন নিয়ন্ত্রণ করা যায় না? আদালতে এত মানুষ কেন? আমি তো এই প্রশ্নটা তো আসে যে এত যেখানে লকডাউন চলছে, মানুষজন বের হতে পারছে না, কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, কঠোর নিষেধাজ্ঞা, তাহলে এত মানুষ আদালতে কিভাবে সমবেত হয়? তখন কি যারা এই বিধিনিষেধ কার্যকর তারা কি দেখছে না? তো এই যে এই বিষয়গুলো আমরা মনে হয় যে আমাদের মূল যে ফোকাস হওয়া উচিত এই মুহূর্তে মানুষের যান বাঁচানো, মানুষকে বাঁচানো। যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে, মানুষের মৃত্যু মানে বেড়েই চলছে, আমাদের হাসপাতালে আইসিইউ নাই। একটা বছর চলে গেল, আমরা কিন্তু আইসিইউ সংখ্যা খুব একটা বাড়াতে পারিনি। জেলা পর্যায়ে 45টা জেলায় বোধহয় সম্ভবত, এখনো আমি ঠিক কারেক্ট বলতে পারছি না, মানে এরকমই হবে, আইসিইউ নেই। তাহলে এতদিন আমরা কি করলাম? আর উপজেলা পর্যায়ে তো একটাও নেই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আগে নির্দেশ দিয়েছিলেন যে প্রতিটি জেলা উপজেলায় যেন আইসিইউ স্থাপনের ব্যবস্থা করা হয়, কিন্তু কোনো কিছুই বাস্তবায়ন হয়নি। তাহলে এই এতদিন আমরা কি করলাম? আমরা শুধু লকডাউনের যে খেলা খেলছি সেটা তো না। আমরা যদি এই লকডাউনের পাশাপাশি যে স্বাস্থ্য চিকিৎসা মানে সুবিধাগুলো কোথায় পাওয়া যাবে, যাতে মানুষজন আক্রান্ত হওয়ার সাথে সাথে সে কোথায় যাবে সেই ব্যবস্থাগুলো হতো, তাহলে তো একটা কথা ছিল যে এই কাজগুলো হয়েছে, এগুলোও হয় নাই। তাহলে এখন কিন্তু রাজনীতিবিদরা এক একজন এক এক কথা বলছেন। আমি বলবো যে প্রত্যেকটি দল, আজকে বিএনপি আওয়ামী লীগ বলে কোনো কথা নাই, প্রত্যেকের কিন্তু উচিত যে এই সময়ে যে কিভাবে
বাঁচানো যায়। আরেকটি কথা আমি এখানে একটা কথা আমি যোগ করতে চাই, আমি জানি না ঠিক এটার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলি, আমি ডিজিটাল বাংলাদেশে যে প্রযুক্তির ভালো দিক খারাপ দিকও আছে। আজকে এই প্রযুক্তি কারা ব্যবহার করছে, কি কাজে ব্যবহার করছে, এই বিষয়গুলোকে আমরা যারা প্রযুক্তি নিয়ে যারা এই দায়িত্বে আছে তারা কি এগুলো চিন্তা করছি? আজকে হেফাজতের যে মামুনুল হকের বিষয়টা এসেই যায় কথা, যে সারাদিনে যে ঘটনাগুলো ঘটেছে, তাকে যে গ্রেফতার করা হলো, তার যে ফলোয়ার, তার যে পেজগুলো, শুধু তার না, মানে ইসলামের নামে, ইসলামের হেফাজতের নামে যে ধর্মীয় সেন্টিমেন্টকে এক্সপ্লয়েট করা হচ্ছে, ম্যাক্সিমাম কিন্তু আপনি ডিজিটাল মাধ্যমে সেটা হচ্ছে। এই পেজগুলো, এগুলো দেখার কেউ নাই। এগুলা তাহলে আমরা করোনা প্রতিশোধ মানে কিংবা করোনা থেকে বাঁচার জন্য সেগুলো আমরা কতটা ব্যবহার করতে পারছি, কিংবা কতটা আমরা এই ধরনের উস্কানিমূলক কাজে ব্যবহার হচ্ছে, এই বিষয়গুলো আমার মনে হয় এই মুহূর্তে চিন্তা করা দরকার আছে। অনেক ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম। আমরা খুব বেশি সময় পাবো না, শেষ পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয় একটু জিজ্ঞেস করি। একটি হচ্ছে যে সমন্বয়হীনতার জায়গাটা আমরা গত সময়ে দেখেছি, এবারও দেখছি, এই জায়গায় মূল ঘাটতি কোথায়, কেন আসলে সমন্বয়টা করা যাচ্ছে না, এক। আর দুই নম্বর হচ্ছে এই যে জনপ্রতিনিধিদের কথা বললাম, কিংবা স্থানীয় সরকার, বিভিন্ন ইউনিট তো আছে, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, কোনো একটা কি মডেল হতে পারতো না যে সে নিজ উদ্যোগে, তার এই জায়গায় সংক্রমণ বেশি বলে সে নিজে এক লকডাউন দিল, সেটি কি সম্ভব না, নাকি কেন্দ্র থেকেই আসলে সবকিছু করা মানে করতে হবে? এটি একটু যদি একটু দুটি বিষয় যদি একটু ক্লিয়ার করেন। প্রথমটা যদি বলি, সমন্বয়হীনতা আমাদের সাদা চোখে দেখা যাচ্ছে। আমরা নাগরিকরা যেটা দেখছি, গণমাধ্যম কর্মীরা, আমার কাছে যেটা মনে হয়, আমরা সরকার যে কোনো নিষেধাজ্ঞা দেয় একটা পরিকল্পনা করে, এটা ঘোষণার পরে তারা বিভিন্ন জনের পরামর্শ নিয়ে, কখনো এই যে নগরের বাস খুলে দেয়, দোকান খুলে দেয়, পরে চিন্তা করে। যে কোনো একটা পরিকল্পনা প্রণয়নের আগে যদি আপনি পরামর্শ নিতেন, সকল পক্ষের অংশীজনের পরামর্শ নিয়ে পরিকল্পনা করলে সেটা ইনক্লুসিভ হতো। তখন অংশীজনরা সেটাকে বাস্তবায়নের জন্য নিজের জীবন দিয়ে দিতে পারতেন। দেখা যায় উপর থেকে নাজেল হওয়ার মতো করে একটা পরিকল্পনা দিয়ে দেওয়া হয়, নির্দেশনা, যেটা অংশীজনরা মনে করে তাদের জন্য এটা আত্মঘাতী, এই জন্য তারা মানেন না। ফলে এইখানটা আমি মনে করি ভুল। পরিকল্পনাগুলো ভালো, কিন্তু দেখা যায় পরিকল্পনা ঘোষণার পরে পরামর্শ নেন। ভাই, পরামর্শ নিয়ে পরিকল্পনা করেন, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে যেটা আপনি বললেন যে পরের জায়গাটায়, যে আমাদের রাজনীতিবিদরাই কিন্তু রাষ্ট্রের মূল নায়ক। আপনি একেবারে ছোট করে বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র কয়েক মাস আগের দৃষ্টান্ত দেখেন। যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন, উনি নিজে মাস্ক পরতেন না, যার জন্য সেখানে মানে মানুষের মৃত্যুর মিছিল ছিল বেশ বড়। যেদিন থেকে জো বাইডেন ক্ষমতা নিলেন, তিনি নিজে মাস্ক পরেন, এবং তিনি ইলেকশনের সময় থেকে বলছেন মাস্ক পরা বাধ্যতামূলক। এখন দেখেন সকলেই কিন্তু মাস্ক পরছে, সেখানে কোনো একেবারে আইন প্রয়োগের কিছু নাই। তার মানে হচ্ছে রাষ্ট্রপ্রধানকে বাকিরা ফলো করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা, এইগুলোর ব্যাপারে ব্যাপক প্রচারণা করছেন। সংক্ষেপে যদি বলি, আমাদের একেবারে তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকারের প্রতিনিধি আছে। আপনি আমাদের গত প্রথম লকডাউনের ক্ষেত্রে কিন্তু মিরপুরের টোলারবাগের কথা মনে আছে, সেখানে আমরা দেখেছি কিন্তু কিভাবে সফল হয়েছে, কারণ স্থানীয় জনপ্রতিনিধিরা সহায়তা করেছিলেন। আজকে আমি মনে করি আমাদের এই যে সকল কঠোর নিষেধাজ্ঞাটা, এইটাও কিন্তু, আপনি যে তথ্য উপাত্ত আমাদের সামনে আছে, প্রত্যেকটা বড় বড় শহরগুলোতে সংক্রমণ বেশি, মৃত্যু বেশি। আমি সারা দেশে কেন নিষেধাজ্ঞা দিলাম? আসলে তো উচিত ছিল শহরগুলোকে নিষেধাজ্ঞা রাখা। তার মানে শহর থেকে যদি বাইরে না যেত, তাহলে তাদের নিষেধাজ্ঞা দিয়ে বাইরের অর্থনীতিটা সচল থাকতো। এখানে তাদেরকে আপনি মানে কিওর ইজ বেটার, আপনি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনি যদি আগে আক্রান্ত হওয়াটা রোধ করতে পারেন, তাহলে কিন্তু, যেটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর উন্নত দেশে যেখানে অসংখ্য আইসিইউ, সেখানেও কিন্তু আমি এখানে শেষ কথায় একটু বলবো যে আমাদের এখনো প্রিভেনশনের দিকে নজর দিতে হবে। প্রিভেনশনে নজর দিতে হলে একেবারে সরকারের নির্দেশনা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মাধ্যমে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে। আবারও বলবো, সকলের পরামর্শ নিয়ে আপনারা পরিকল্পনা করুন, পরামর্শ নিয়ে। অবশ্যই আমরা আশা করি যে নিশ্চয়ই এই যতটুকু ভুল সমন্বয় আমরা আশা করি সামনের দিনগুলো থেকে কাটবে এবং কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাবো। অনেক ধন্যবাদ সোহরাব হাসান, ফরিদা ইয়াসমিন, মঞ্জুরুল ইসলাম, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এরা আপনাদের মূল্যবান সময় নিউজ24 এর নিউজরুম সংলাপ দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। শুভরাত্রি। নিশ্চয়ই দেখা হবে আগামীকাল একই সময়ে। ভালো থাকবেন, আশা করি নিউজ24 এর সঙ্গে থাকবেন।